বর্তমান বিশ্বের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইস্যু হলো যে পরিবেশ। তো পরিবেশ বান্ধব তো মাস্ট, আর পেপার হলো 100% পরিবেশ বান্ধব পেপার প্যাকেজিং, কারণ এটা রিসাইকেলবল এবং এটা পচনশীল, সাথে সাথে এটা হয়, এটা এনভায়রনমেন্টকে কোনো পলিউট করে না। সুতরাং এটা চাহিদা আপনার বেড়েছে কোথায়? আপনি দেখেন ইউরোপে কিন্তু এখন পেপার ব্যাগ কি বলে, যেখানে আগে পলিথিন ব্যাগ ছিল, পলি ব্যাগ ছিল, সেখানে কিন্তু এখন তাদের পেপার ব্যাগ ইউজ করতে হচ্ছে। ইভেন দো আমেরিকাতে, ইউএসএতে এখনও 100% হয়নি, বাট তারাও কিন্তু পেপার ব্যাগে চলে গেছে। এই যে এখন পুরো বিশ্বে এখন যে পেপার ব্যাগ একটা ইউজ হচ্ছে, আপনি যে কোনো কমোডিটি যে কোনো শপে গেলেই আপনাকে যখন আপনার কমোডিটিটা দিবে, যে ব্যাগটা আগে পলি ব্যাগ দিত সেটা কিন্তু এখন পেপার ব্যাগে দিতে হচ্ছে। বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কোনো একটা প্যাকেজিং তারা খুঁজছে। এখানে আমি মনে করি পেপার ব্যাগের একটি বিরাট সম্ভাবনা। এক্ষেত্রে আমি আরেকটু বলতে হয়, আমাদের বর্তমান যিনি বাণিজ্য সচিব, উনি যখন এপিবিতে ডাইরেক্টর ছিলেন, তো ওনার সাথে আমি তখন বিসিসিআইতে একবার ভাইস প্রেসিডেন্টও ছিলাম, তখন পরের বার যখন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় ওনাকে আমি বলেছি, উনি খুবই ইনোভেটিভ। আমি দেখলাম যে উনি শুধু সরকারি আমলা না, উনি আসলে কন্ট্রিবিউট করার জন্য চায়, উনি একজন দেশপ্রেমিক মনে হয়েছে আমার। তখন ওনাকে আমি বলেছিলাম যে আপনি যে বাজার খুঁজছেন ইপিবিতে, পৃথিবীতে অন্য জায়গায়, আপনারা আমি একটা টিপস দিই, আপনি এই জায়গায় খোঁজেন একটু, কারণ আমাদের পক্ষে তো সম্ভব না, আমাদের তো জীবিকার জন্য অন্য কাজ করতে হয়, এটা আমরা পারছি না। মানে কি, আমি বললাম যে আপনি শুধু পেপার ব্যাগ খোঁজেন আর প্রিন্টিং খোঁজেন, দেখেন যে এটার আউটসোর্সিং। উনি এটা খুঁজতে গিয়ে উনি অনেকটা এরপরেই কিন্তু পরের থেকেই কিন্তু উনি এটার পেছনে লেগেছে, আমাকে উনি ছাড়েই না এবং আমিও ওনাকে ছাড়ি না। কারণ আমি দেখলাম যে একজন গভর্নমেন্ট ব্যুরোক্রেটসকে তাকে অনুধাবন করানোটা এটা একটা বিরাট ব্যাপার। উনি কিন্তু এটা মাইন্ডে নিয়েছেন এবং উনি কাজ করছেন এটার পেছনে। এবং উনি যখন সার্চ করতে গিয়ে দেখলো যে এটা বিরাট মার্কেট, তখন উনি আমাকে বলে যে আমাকে এখন পেপার ব্যাগের ফ্যাক্টরি দেন, আমাকে এইটার দেন, আমি এই তো শুধু ইনকোয়ারি আসতেছে, আমি ওদেরকে পাঠাই, এইসব কথা বলছেন। তখন আমি বললাম যে এই যে মার্কেটটা দেখার, আমি বলি দেখেন এটার তো অনেক কমপ্লায়েন্সও লাগবে, যারা আছে তাদেরকেও দিচ্ছে, কারণ আমরা কমপ্লায়েন্সের কারণে সেই জায়গায় যেতে পারছি না, এক্সপোর্টটা করতে পারছি না। তার মানে এই জায়গায় আমাদের যদি সহযোগিতাগুলো পাই, তাইলে কিন্তু আপনি দেখেন কত বড় মার্কেটে আমরা ইন করতে পারবো। এবং সবচেয়ে আমি আপনাকে যে কথাটা বলতে চাই, আমরা বাংলাদেশের লোকরা, আমরা বাঙালিরা ইনোভেটিভ না, আমরা হলাম এন্টারপ্রেনারশিপ। আমরা একটা জিনিস দেখলে সাথে সাথে কিন্তু সেটাকে আমরা অ্যাডপ্ট করে নিতে পারি। আমার এখানে যদি একবার আমরা যদি ফর্মাল ওয়েতে আমরা এক্সপোর্ট একটা এলসির মাধ্যমে করতে পারি এবং অন্য জায়গায় যদি মনে করে যে এখান থেকে করতে পারি, আমরা সাকসেসফুলি করি, আমি মনে করি এটা 2 বছরের মধ্যে, 4 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে এটা একটা বিরাট হাব হয়ে যাবে। কারণ এটার এখন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টাইম। দেখেন চায়না কিন্তু এখন নেক্সট লেভেলের তাদের প্রোডাকশন লেভেলে চলে গেছে, তাদের কিন্তু ওয়েজেস রেট অনেক হাই হয়ে গেছে। তাদের ওয়েজেস ছিল $200 থেকে $300, সেটা হয়ে গেছে এখন $800 থেকে $1000 বা আরও বেশি। এখন একটা ওয়ার্কারকে $1000 বেতন কি বলে ওয়েজেস দিয়ে প্রিন্টিংয়ের কাজ করে, এটা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিটিভ হওয়াটা খুবই টাফ হয়ে যাবে। বাংলাদেশের মতো দেশ যদি এই ধরনের মার্কেটে ইন করতে পারে, সেজন্য তারা করছে কি, এবং এটাতে ভ্যালু এডিশনও কম, তারা আরও হাই ভ্যালু এডিশন কাজে চলে যাচ্ছে। সুতরাং তারা এটাকে নিরুৎসাহিত করতেছে। আর নিরুৎসাহিত করার কারণে এটা একটা দিক। আরেকটা হলো আমেরিকা হলো একটা বিরাট মার্কেট। ইউএসএর সাথে তাদের একটা বিজনেস, এই বিষয়ে কি কোনো ট্যাক্স আরোপ করা আছে আমাদের উপর তো 15% আছে। হ্যাঁ, ওই কি বলে, কিন্তু উপরে আপনার চায়নার সাথে তো ওদের একটা বিজনেস গ্যাপ অলরেডি তৈরি হয়ে গেছে। আমি মনে করি দিস ইজ দ্য টাইম, আমরা চায়না কিন্তু মার্কেটটা বুঝে, চায়নার সাথে যে কোনোভাবে আমরা যদি একটা কোলাবোরেট করে আমরা যদি নিয়ে আসতে পারি তাদের ইয়েগুলোকে বাংলাদেশে, তারা আমাদেরকে প্রথমে একটু মার্কেটে ইন করার সুযোগ করে দেখ। এরপরে দেখবেন যে এখানে বাংলাদেশে এন্টারপ্রেনারের শেষ নেই, ধামাধাম এখানে কিন্তু 50,000 ফ্যাক্টরি হয়ে যাবে।
আমি যেটা মনে করি, এবং এমপ্লয়মেন্ট হয়ে যাবে। দিস ইজ দ্য এখন সিচুয়েশন।